হ্যাঁ, হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা তো অনেকেই জয়েন করছো। সো একটু, একটু করে বলো তোমাদের কি কনসার্ন আছে বা ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হইছে কিনা বাড়িতে যে গেলা? অথবা হচ্ছে গিয়ে মানে ওভারঅল সিচুয়েশন একটু বলো, তাহলে হয়তো আমার একটু অ্যাড্রেস করতে ইজি হবে, হ্যাঁ? ২-১ দিন করে একটু বলো। তারপর আমরা একটু ৫-১০ মিনিট একটু আলাপ করে শেষ করে ভলান্টারিলি, হ্যাঁ? কারো না কারো বলতে হবে। এই সিয়াররা আছো নাকি? এখানে মানে খুব বেশি ফরমাল আলাপচারিতা নাই আরকি। নরমাল ধরো WhatsApp কলের মতোই ডিসকাস করা আরকি, হ্যাঁ? সমস্যা নাই। স্যার কিছু সাজেশন দেন। এই যে একজন বলছে কিছু সাজেশন দেন। ওকে। আর না, আমাদের বিল্ডিং এ ওই ক্র্যাক ধরা পড়ছে। যদিও আমি ওই বিল্ডিং চেঞ্জ করছি এই ১ তারিখ। সামহাউ আলহামদুলিল্লাহ। চলে আসছে। বিল্ডিং ই চেঞ্জ করে ফেলছেন স্যার, আমরা হল চেঞ্জ করবো ও কিভাবে? না, আগে থেকেই চেঞ্জ করার কথা আরকি। তো বাই চান্স আরকি ভূমিকম্পের মধ্যে পড়ছে। ধরো একজন আলহামদুলিল্লাহ বলছে, আরেকজন মনে, মনে কষ্ট পাইছে যে কিরে বাইচা গেল কেমনে? এখন ভূমিকম্পের আচ্ছা, থেকে বড় এনিওয়ে টেনশন কোনটা? ওই যে সামনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তো স্যার, ওই যে সাজেশন যদি কিছু দিতেন। আচ্ছা, আচ্ছা। হেই মিয়া, এটা কোন কম্পারিজন এ গেলা? কই ভূমিকম্প জীবন মরণ সমস্যা আর কই একটা পরীক্ষা। এই পরীক্ষায় ধরো তুমি যদি ফেল করো সাপোজ। জি ধরো স্যার। মানে ওর্স্ট কেস তুমি এই পরীক্ষাটা ফেল করলা। ফেল করলে এই পরীক্ষায় কি হবে ম্যাক্স? মানে এর চাইতে মানে ধরো খুব খারাপ সিচুয়েশন, তুমি এটাতে ফেল করছো। এতে তোমার জীবনের কি চেঞ্জ হবো? কোন কিছুই চেঞ্জ হবো না। বুঝছো? সো স্যার ভূমিকম্প খুব হইলে দেখবা অপমান করবে সবাই। কে অপমান করবো? এটা সবাই জানে যে ইঞ্জিনিয়ারিং এর কোর্স একটু ডিফিকাল্ট। ধরো যদি ভূমিকম্প হয়, ধরো তোমার হাত নাই, পাও নাই বা মরেই গেলা। তাহলে তোমার জীবনের সবই শেষ। বুঝো নাই? মানে কম্পেয়ারটা ঠিক হয় নাই। বাট ধরো এখন তোমাদের পার্সপেক্টিভ থেকে এই পরীক্ষাটা অনেক সিরিয়াস। যে যদি পরীক্ষায় গ্রেড কম পাও বা সামহাও পরীক্ষাটা যদি আসলে ওরকম অ্যাজ এক্সপেক্টেড না হয়, ব্যাপারটা তোমাদের জন্য আসলে একটু কষ্টজনক। ওইটা আমি নিজেও বুঝি আরকি, হ্যাঁ? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি যতটুকু বুঝছি যে মোস্ট অফ দ্যা কেসেস তোমাদের সবার রিকোয়ারমেন্ট হচ্ছে কিছু সাজেশন ওরিয়েন্টেড নাকি? আরো কোনো কিছু আছে? স্যার সাজেশনই মেইন স্যার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আমরা একটু ইয়াতে যাই, হ্যাঁ? একটু ডিসপ্লেটা হচ্ছে ইয়া করি। তোমরা পারলে একটু মানে মনে রাখার ট্রাই করো আরকি, হ্যাঁ? তাইলেই হবে। স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, এখানে দেখো মানে টোটাল তো ২ টা চ্যাপ্টার মনে হয় হচ্ছে তোমাদের মিড টার্মে হয়ে গেছে, তাই না? আ হচ্ছে ওই সরি ২ টা চ্যাপ্টার বলতে হচ্ছে ওই মানে মেশিনারির পার্টটা শেষ। মানে সরি ইঞ্জিনের পার্টটা শেষ। আচ্ছা আগে একটু বলি একটু বুঝো যে এই জিনিসটা সবসময় একটু মানে বলার ট্রাই করি যে ধরো একসময় তুমি খুব মানে অনেক নাম্বার পায়া তুমি অভ্যস্ত ছিলা, হ্যাঁ? বাট দেখলা যে আস্তে, আস্তে তোমার নাম্বার কমতেছে। কারণ মানে রিয়াল ফিল্ড বা রিয়াল লাইফ এর সাথে তুমি আস্তে, আস্তে ইন্ট্রোডিউস হচ্ছ, হ্যাঁ? তো এইজন্য ধরো তোমার কাছে যদি মনে হয় যে তুমি পরীক্ষায় কিছুই পারো না, পরীক্ষা তোমার পরশুদিন বা তার পরের দিন। এটা খুব অস্বাভাবিক ঘটনা না। এটাই স্বাভাবিক ঘটনা। ইভেন আমি একটা পরীক্ষায় অ্যাটেন্ড করব কিনা এটা মোটামুটি পরীক্ষার ০.৫ ঘন্টা আগে জানতাম না যে আসলেই পরীক্ষা দিতে যাবো কিনা। আমাদের কম্পিউটার সায়েন্সের একটা পরীক্ষা ছিল, কম্পিউটার অ্যাপ্লিকেশনের। তো ওইখানে মানে এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একসাথে পড়াইছে। তো ওই পরীক্ষা দিব কিনা আমি নাকি ইচ্ছা করে কেড়ে নিব। ওই মানে পরীক্ষার আগের রাতেও, তার আগের রাতেও এবং পরীক্ষার ধরো ১০ টায় পরীক্ষা ৯ টার সময় চিন্তা যে পরীক্ষা দিতে যাব না।
9:30 সময় মনে করলাম আচ্ছা যাই প্রশ্নটা দেখি, অন্তত ফর্ম ফিল আপ করছি, প্রশ্ন তো দেখা রাইট আছে আবার। তো প্রশ্ন দেখতে যেয়ে দেখি যে না মোটামুটি যা আছে সবই পারি। সামহাউ কেমনে ওই কোর্সে A+ পাইয়া ফেলছি। তো এটা জাস্ট হচ্ছে বলার কারণ হচ্ছে যে ধরো তোমরা এখন যেরকম সিনারিও চিন্তা করতেছো যে একটা খুব ওর্স্ট সিচুয়েশন এ আছো, বাস্তবতা হচ্ছে ধরো ওর্স্ট সিচুয়েশন এ সবাই থাকে, সামহাউ ওই সিচুয়েশনটা ওভারকাম হয়ে যায়। এখন ধরো আমি আমারটা বলতেছি যে হয়তো আমি A+ পাইছি, তুমি যা দেখবা যে তুমিও A+ পাবা, যদি A+ না পাও A পাবা, A না পাইলে A- পাবা, নাহলে ফেল করবা যদি ওর্স্ট কেস হয় আর কি। বাট মানে এটা জীবন মরণ কোনো সমস্যা নাই পরীক্ষা নিয়ে। তো ধরো একটু স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি বলি যে তোমাদের হচ্ছে আমি যে পোর্শন গুলো পড়াইছি, হ্যাঁ ধরো ইন্ট্রোডাকশনটা পড়াইছি, এই যে চ্যাপ্টার যেটা, এটা ইন্ট্রোডাকশনটা পড়াইছি, তারপর হচ্ছে ফার্ম মেশিনারিজ পড়াইছি, আর হচ্ছে এইখানে পড়াইছি ইরিগেশন, আর ওই লেটেস্ট টেকনোলজি এমডি। ঠিক আছে, এই তো নাকি? এখন বেসিক্যালি ধরো তোমরা যে জিনিসটা করবা এই সিলেবাসটা তো সবার কাছে আছে তাই না? এই কোর্স লেআউট একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে, নাহলে বোঝা যাবে না যে কি বলতেছি। এই কোর্স লেআউটটা কি সবার কাছে আছে? জি স্যার আছে। জি স্যার আছে স্যার। জি স্যার আছে। এখন ধরো আমার মেজাজ খারাপ হয় এই কারণে যে ধরো তুমি সারাদিন ধরো হচ্ছে ফুর্তি করে ঘুরো, তুমি টিউশনি করো, তুমি নানান কিছু করো, আমার আসলে পার্সোনালি কিছু আসা যায় না। বাট এখন ঘটনা হচ্ছে এরকম যে ধরো তুমি যদি পড়ার প্রতি তোমার ইন্টারেস্টই না থাকে, বা তুমি যদি একটা মিনিমাম টাইম নাই দাও, তাইলে ধরো শুধু শুধু কোর্স টিচারের গালিগালাজ করে লাভ নাই। ওই তোমার চেয়ারম্যান রিভিউ নিছে, দুনিয়ার গালিগালাজ করছো, এখন আসলে তো আমার গালিগালাজ করলে কিছু আসা যায় না। তোমরা গালিগালাজ করছো, অবভিয়াসলি ওইটা রাইটই লেখছো, তোমরা তো মোটামুটি বুঝো যে না ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে ঠিক আছে আমি এর চেয়ে বেশি এফোর্ট দিব না, কারণ এনে তো প্রাইভেট পড়ানোর জন্য ইউনিভার্সিটিতে আসি নাই যে দূরে দূরে প্রাইভেট পড়াতে। বাট একটু বুঝো যে ধরো তুমি যদি একটা মিনিমাল টাইম যদি তুমি না দাও, তাইলে আসলে মানে মানে কোর্স গুলাতে খুব ভালো নাম্বার করা একটু ডিফিকাল্ট। আর ধরো একটা ব্যাপার কি যে তুমি যদি ধরো একটু হার্ড কোর মানে ট্রেনিং এর মধ্যে দিয়ে যাও, তাহলে ধরো তুমি খুব ওর্স সিনারিও মানে খুব ইজিলি ওভারকাম করতে পারবা। আর যদি তোমার ওই মানে মিনু মিনু করে কোলে তুলা নিয়ে খাওয়া দিলাম, কোলে তুলা দুইটা ডেফিনেশন শিখাই দিলাম, তাহলে দেখবে ওই অর্ধেকটা ডেফিনেশনও ক্লাসে লিখতে পারবে না পরীক্ষা হলে। সো একটু বুঝো যে ধরো এতদিন ক্লাসে যা বলা হয়েছে বা পড়ানোর ট্রাই করা হয়েছে, ওইটা জাস্ট একটা হচ্ছে গিয়া গ্লিঞ্চ ছিল। এখন ধরো হচ্ছে গিয়া পরীক্ষার জন্য কিভাবে করবা স্ট্র্যাটেজিক ওয়েতে, জাস্ট এইখানে যে টপিকস গুলো আছে, ফার্স্ট অফ অল কথা হচ্ছে গিয়া জাস্ট সুন্দর করে টপিকস গুলা ইন্টারনেটে সার্চ দিয়া মোটামুটি কোনটা কারে কি কয় এই জিনিসটা চাইলেই তুমি একদিনের মধ্যে শিখে ফেলা পসিবল। এখানে খুব বেশি জটিল বা রকেট সায়েন্সের কিছু নাই। এটা হচ্ছে ওভারঅল ডাইরেকশন। এখন হচ্ছে গিয়ে ধরো বেটার মার্কস কিভাবে ক্যারি করবা। যেমন ধরো আমি যদি ফার্স্টে আমার এই চ্যাপ্টারটাতে যাই, চ্যাপ্টার 1, ওই যে তোমাদের কে জানি হোয়াটসঅ্যাপে লেখছে যে জয়েন করতে পারতেছ না, আসলে এনে 100 জনের লিমিট, বুঝছো, 100 জনের বেশি জয়েন করা যায় না। এই জন্য আমি ইউটিউবে লাইভে গেছিলাম, বাট লাইভে দেখলাম 20-25 জন আছে, বেশিরভাগ লোক নাই। আচ্ছা যাই হোক, যারা নাই তাদেরকে একটু এই ইনফোগুলো দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা ধরো এই যে চ্যাপ্টার 1-এ ধরো বাংলাদেশের মেকানাইজেশনের স্ট্যাটাস, স্কোপ, এই সেই মানে বাংলা কথাবার্তা লেখা আছে, সামাজিক বিজ্ঞান বই যেগুলো লেখা থাকতো। তো এইখান থেকে তুমি জাস্ট কি পড়বা যে মেকানাইজেশন কারে বলে, মেকানাইজেশন বলতে মানে বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট স্কেল, কি কি চ্যালেঞ্জেস আছে, জাস্ট শেষ। ওকে, মেকানাইজেশনের স্ট্যাটাস বলতে ধরো কোন মেশিন কয়টা আছে, বা কত পার্সেন্ট মেকানাইজ, কত পার্সেন্ট ম্যানুয়াল অপারেশন হচ্ছে, জাস্ট দুই একটা ডাটা একটু মনে রাখার ট্রাই করো যে উন্নত বিশ্বে কি হয়, বাংলাদেশে কি হয়। এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটা ধরো তোমার পরীক্ষার জন্য পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। একদম মানে ধরো যেই 2 দিন ছুটি পাও পরীক্ষার মধ্যে, তখনকার ডিসকাস করতেছি আমি, হ্যাঁ, যে 1 ঘন্টা তুমি যদি মোটামুটি পড়ো, ধরো বলতে পারো যে স্যার আপনার লেগে হয়তো 1 ঘন্টা, আমার লাগে যদি 1 ঘন্টা হয় তাহলে তো বাবা তোমার লেগে ধরো 2 ঘন্টা, এর চাইতে বেশি তো আর কথা না। কারণ আমি তো আসলে ওই আমেরিকা থাকি না, বাংলাদেশেই থাকি তোমাদের সাথে, তাই না? আর আমিও তো ধরো এইগুলা পড়ে গেছি, তোমাদের মতো স্টুডেন্ট থাকতেই পড়ছি। ওকে, এরপরে তো আসলে খুব বেশি পড়া হয় নাই। তো ধরো এনে তোমার 1-2 ঘন্টা সময় যাবে, যে জাস্ট হচ্ছে ওভারঅল একটা সিনারিও নাও। এইখানে মুখস্থ করতে করতে মরে যেতে হবে নট নেসেসারি, কোনো কিছু দরকার নেই যে একদম মানে এইটা আইবই পরীক্ষায়। ঠিক আছে, জাস্ট ওভারঅল একটা কনসেপচুয়াল আইডিয়া নিয়ে আসবে যাতে তুমি মোটামুটি লিখতে পারো। এখন আসে হচ্ছে গিয়া এই চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 3, ফার্ম ইমপ্লিমেন্টস। ফার্ম ইমপ্লিমেন্টস এর মধ্যে ধরো তোমার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। বাট অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝি যে এনে ফার্স্টে তুমি হচ্ছে মেশিনারি কারে কয় এই জিনিসটা পড়বা। তারপর পড়বা যে অ্যাজ এ এগ্রিকালচারাল গ্রাজুয়েট ধরো তোমার অনেকগুলা মেশিনারি টেস্ট করতে হবে, ফিল্ড টেস্ট। যে যেরকম আমি তোমাদেরকে হচ্ছে গিয়া পড়াইছিলাম যে
সিড ড্রিল কিভাবে টেস্ট করে অথবা সিডিং মেশিনারি কিভাবে টেস্ট করে, এই জিনিসগুলো একটু দেখবা ডিটেলস। ঠিক আছে, তার সাথে দেখবা যে ধরো নর্মাল যে কোনো মেশিনারির পারফরমেন্স কিভাবে ইভ্যালুয়েট করে। আমি বলছিলাম যে ধরো একটা ফরওয়ার্ড স্পিড নিবা আর তার হচ্ছে ইফেক্টিভ উইথ নিবা, এই দুটা গুণ করে 10 দিয়ে ভাগ করে দিলে যা আসে সেটা হচ্ছে ওই মেশিনের পারফরমেন্স ইভ্যালুয়েশন, যে সে কতটুক জমি কর্তন করতে পারে। জাস্ট হচ্ছে এই জিনিসগুলা। আর এইখানে ধরো অনেক কিছু আছে, যে ধরো আমরা বলছিলাম যে ফার্ম মেশিনারি যে ক্লাসিফিকেশন, হ্যাঁ ওইটা হচ্ছে পরে আছে, বাট এখানে হালকা পাতলা একটু বলি যে ধরো এইখানে আমরা পড়ছিলাম যে সিডিং মেশিনারি আছে, ল্যান্ড প্রিপারেশন মেশিনারি আছে, ইরিগেশন মেশিনারি আছে, ও মানে ধরো 7-8টা ক্লাসেস আছে, ওগুলা চাইলে একটু দেখতে পারো। এই তাইলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ। এই না, এত খুব জটিল বেশি কিছু নাই। তারপর ধরো যদি নেক্সট চ্যাপ্টার তো ইরিগেশন, এটা দিয়ে তো আমার পড়া শেষ, বাট আগে এটা বলি যে লেটেস্ট টেকনোলজিক্যাল রিসার্চ। লেটেস্ট টেকনোলজিক্যাল রিসার্চে তুমি যদি চাও পড়ো, যদি চাও না পড়ো, এগুলো আসলে মানে অত বেশি সিগনিফিকেন্ট কিছু না। কারণ ধরো ওই যে স্কুলে থাকতে তোমরা রচনা লেখছো না, যে 20 নাম্বার রচনা, যে 16-17 পেজ লিখলে মোটামুটি 14-15 পাওয়া যায়। হ্যাঁ, তো এখন ধরো লেটেস্ট টেকনোলজিস কি আছে, তুমি নিজে এখন ধরো একটা কলে কানেক্ট আছো, তার মানে তুমি টেকনোলজি রিলেটেড ভালোই নলেজ আছে তোমার। সো এটা খুব বেশি পড়ার দরকারই নাই, বাট তোমার যদি খুব মন চায় যে না আমি আরো বেশি সুন্দর ওয়েতে লিখবো, তাহলে তুমি পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার আসে হচ্ছে মেন তোমাদের যে জায়গাটা প্রবলেম আমি যেটা বুঝতেছি, এটা হচ্ছে ইরিগেশন চ্যাপ্টারটাতে। হ্যাঁ, এখন ধরো বাস্তবতার নিরিখে যদি বলতে চাই, যে ধরো এই টোটাল যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়ছো, এই কোর্সের দুইটা পার্ট, একটা হচ্ছে ইঞ্জিন আর একটা হচ্ছে ইরিগেশন। এই দুইটা পার্টের মধ্যে একদম যেটা মোস্ট ক্রুশিয়াল পার্ট, যেটা চোখে দেখা যায় না, ওইটা হচ্ছে গিয়ে ইরিগেশন। ওইটা মাপতে গেলেও প্যাচ লাগে, ওইটা বুঝতে গেলেও প্যাচ লাগে, অনেক ঝামেলা আছে। সো এই জিনিসটাতে মোটামুটি যারা একটু মানে মোটামুটি একটু কনস্ট্যান্টলি যারা টাইম দিছে, তারা হয়তো কিছু কিছু কনসেপচুয়াল ব্যাপার একটু বেশি ক্লিয়ার। যারা টাইম কম দিছো তারা হয়তো বাবা আরেকটু পড়তেই পারে, 2-4টা কথা। বাট আমি অ্যাজ এ ওভারঅল জেনারেলাইজ কিছু কথাবার্তা বলি, যেমন তোমরা এই পরীক্ষাতে যাতে মোটামুটি ভালো নাম্বার পাও। ফার্স্ট অফ অল ডেফিনেশন শিখে ফেলবা, যে ইরিগেশন কারে কয়, ড্রেনেজ কারে কয়, শেষ। ইরিগেশনের মেথড আছে 4টা মেথড, একটু ক্লিয়ারলি শুনে রাখো। ইরিগেশনের 4টা মেথড আছে, এই 4টা মেথড কোন জায়গায় কোনটা ইউজ করা হয় এই জিনিসগুলো আমি বলে দিছি ক্লাসে, যে এরকম ক্যারেক্টারিস্টিক্স থাকলে এই মেথডটা নিব, এরকম ক্রপ হলে ওই মেথডটা নিব, এরকম যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে এই মেথডটা নিব। এরকম অনেক ডিটেলসে ক্লাসে বলছি, একটু দেখো ক্লাসের খাতাগুলো উল্টে একটু দেখো, তাহলে মেথড গুলো ক্লিয়ার হয়ে যাবে। মেথড বলতে বেসিক্যালি ক্লাসিফিকেশন। ওইখানে আমি একদম মানে একদম ইন ডিটেল ক্রপ ওরিয়েন্টেড বলছি, যে ধরো যদি পাইনাপলের ফিল্ড হয় তাহলে তুমি ওইখানে কি ধরনের ইরিগেশন দিবা, যদি ধরো হচ্ছে রাইসের ফিল্ড হয় তাহলে কি ধরনের ইরিগেশন দিবা, যদি ধরো তুমি হচ্ছে গিয়া একদম ফ্ল্যাট ল্যান্ড হয় তাহলে কিরকম দিবা, যদি হিলি ল্যান্ড হয় তাহলে কিরকম দিবা, ধরো অনেক বাতাস ওই জায়গায় তুমি কিরকম ইরিগেশন দিবা, এগুলো একটু ডিটেলসে বলা হয়েছে, এগুলো একটু দেখো। তারপরে মেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ইরিগেশনের এফিসিয়েন্সি। আমরা ইরিগেশনের এফিসিয়েন্সি বলতে কি বুঝি সেটা বলছিলাম, এবং বলছে যে ইরিগেশন এফিসিয়েন্সিটা মোটামুটি আমরা 4টা ধাপে পরিমাপ করি। তো ওই 4টা ধাপে যেহেতু পরিমাপ করি, তার মানে ইরিগেশন এফিসিয়েন্সি বেসিক্যালি 4 ধরনের আছে, যেটা কম্বাইন্ডলি আমরা একসাথে ইরিগেশন এফিসিয়েন্সি বলি। ওই 4টা একটু দেখো, খুব বেশি জটিল কিছু হয় না। তার সাথে সাথে একটা অ্যাসোসিয়েটেড অঙ্ক ছিল ইরিগেশন এফিসিয়েন্সির, অঙ্কটা একটু দেখো। তারপরে চলে আসা হচ্ছে পাম্পস এন্ড ওয়েলস। আমরা বলে ওটুক দেখছো, ওটুকের সাথে একটু ধরো থিওরি ক্লাসটা কোরিলেট করো, তাহলে পাম্প কারে বলে, পাম্পের কি কি হেড কম্পোনেন্ট আছে, পাম্প কিভাবে কাজ করে, এতটুক পড়লে হবে। টিউবওয়েলসটা খুব বেশি জটিল বা জরুরি না। হ্যাঁ, মানে জটিল অবভিয়াসলি, বাট খুব বেশি জরুরি না। তোমরা চাইলে মানে টিউবওয়েলটা একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো আর কি। এখন ধরো এই যে ধরো অনেক ধরনের ব্যাপার আছে, যেমন ধরো তুমি যদি ধরো পাম্প পড়লা বাট ওয়ার্কিং প্রিন্সিপাল পড়লা না, এখন ব্যাপারটা হয়ে গেছে যে এরকম যে ধরো তোমার কাছে মানে হাতি আছে বাট হাতির সুর নাই, তাহলে ওই হাতিটা দেখবা যে ছাগলের মতো লাগবে, বড় একটা ছাগল হাঁটতেছে। তো এই জন্য যেটা বলি যে ধরো যে জিনিসটা পড়বা তার সাথে অ্যাসোসিয়েটেড ছোটখাটো কিছু জিনিস আছে, যাতে একটা কমপ্লিট আইডিয়া থাকে। এখন ধরো ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন গুলো আসলে খুব বেশি কপি বুক স্টাইলের হয় না, বাট তোমরা যেহেতু একদম মানে ফরেন ফ্যাকাল্টি থেকে পড়ো, মোটামুটি কপি বুক স্টাইলের কিছু কিছু কোশ্চেন হয়ে থাকে।
তো ধরো তুমি একটা পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল চাইলে তুমি পড়তেই পারো, এটা খুব জটিল কিছু না। তার সাথে যে জিনিসটা পড়বা, পাম্পের কয়েকটা অঙ্ক আছে। আমরা হচ্ছে ওয়াটার এইচপি বের করছিলাম, বিএইচপি বের করছিলাম, আর ইলেকট্রিক কত টাকা বিল আসে সেই একটা অঙ্ক করছিলাম ছোট্ট। আমি স্লাইডে দেখায় বলছিলাম যে এইভাবে যদি আমাদের টোটাল হেড দেওয়া থাকে, আমরা এইভাবে হচ্ছে গিয়ে তার কত টাকা বিল আসে বা কতটুক তার ওয়াটার হর্স পাওয়ার দরকার, মানে ডাব্লিউএইচপি দরকার, সেটা আমরা ডিটারমাইন করছিলাম। এই অঙ্কটা পড়ো, এটা খুবই ভালো একটা সিরিয়াস অঙ্ক। হ্যাঁ, তারপর ধরো ট্রাবল শুটিং গুলো চাইলে দেখতে পারো, নাও দেখতে পারো। আমার বন্ধু ফোন দেয় কেন, কাইটা দিই। কি তোমরা কি বেশি দেখতেছো না নাকি? তারাও তো কি 100 জন পার্টিসিপেটর তো নাই, তাহলে ওই ফোন দেয় কেন? এই তোমরা জানো নাকি ওই ফোন দেয় কেন? স্যার ওইটার জন্যই মনে হয় 100 জনের তো বেশি আছে নাকি? না মানে তো 92 দেখাচ্ছে, আরো তো 2-4 জন জয়েন করতে পারবো। স্যার 100 বেশি মনে হয় আমারটাতে না। 97 দেখায়। আমার না 98 দেখেন স্যার। 98 স্যার আমাদের। আচ্ছা যাই হোক, স্যার, তোমরা আমারটা একটু 101 দেখাইছে। তোমরা একটু ইনফো গুলো ডিসিপেট করে বুঝছো, কারণ ওই মানে 100 বেশি আসলে এলাও করে না গুগলের এখানে। জি স্যার সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। আচ্ছা তারপর দেখি, তাহলে ধরো এইখানে হচ্ছে কি, ধরো ওই অঙ্কটা কইরো, ছোটখাটো একটু অঙ্ক আছে। আর হচ্ছে ওয়াটার কন্ট্রোলিং মেজার স্ট্রাকচার দরকার নাই। ইরিগেশন ক্যানেল ডিজাইন এগুলো হয়তো আরিফ স্যার পড়াইছে কিনা আমি জানি না, ওনার ওইখানে ছিল। আর হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন, এটা একটু হালকা পাতলা দেখো। আমরা বলছিলাম যে কোন স্টেজে পানি বেশি লাগে গাছের, কোন স্টেজে কম লাগে, এই জিনিসগুলো একটু ফ্যাক্টর গুলা দেখো, যে একটা ক্রপ ফিল্ডের ক্ষেত্রে কখন ইরিগেশন দিবা কখন দিবা না। অনেকগুলা অ্যাগ্রোনমিক্যাল, তারপর এনভায়রনমেন্টাল, জিওগ্রাফিক্যাল, তারপর হচ্ছে হিউম্যান ম্যানেজেরিয়াল, তারপর রিসোর্স, তারপরে অনেকগুলা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আছে, এইগুলা ধরে একটু দেখো। এখানে একটা ইস্যু হচ্ছে তোমাদের একটু লেখা নেওয়া দরকার হলে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে ডিউটি অ্যান্ড ডেল্টা উইথ বেস পিরিয়ড, এটার একটা রিলেশন আছে। আমরা বলছিলাম যে ইরিগেশন শিডিউলিং কাকে বলে, যে আমরা কখন পানি দিব, কতটুক দিব এবং কোন মেথডে দিব। হ্যাঁ, 100 জনের বেশি আর ঢুকা যাচ্ছে না, এটা আসলে কিছু করার নাই। যে 100 জন আছো তারা বাকি 200 জনদের একটু ডিসিপেট করে দিও। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে কি, ওই যে ডিউটি ডেল্টা এবং বেস পিরিয়ডের মধ্যে একটা রিলেশন আছে ছোট্ট, ধরো হচ্ছে 7-8 লাইনের। এই রিলেশনটা একটু সবাই সিরিয়াসলি পড়ো, এরকম প্রমাণ পরীক্ষায় আসে, মানে মোটামুটি পরীক্ষায় অনেকটাই, মানে অনেকবার পরীক্ষায় আসছে এগুলো, খুব মানে সিরিয়াস কোশ্চেন। আর আরেকটা ব্যাপার বলি, আমি যে বলতেছি অ্যাকচুয়ালি আমি জানি না কি কোশ্চেন দিবে। এটার কারণ কি, কোশ্চেন আমি নিজে করিও না, কোশ্চেন আমি জানিও না কে করবে। আমরা কোশ্চেন গুলো হচ্ছে গিয়া ওই ফরেন ইউনিভার্সিটি যেগুলো আছে, মানে ফরেন বলতে বিদেশি না, বাংলাদেশেরই অন্যান্য ইউনিভার্সিটি থেকে কোশ্চেন গুলো আমরা বানায় নিয়ে এসে মডারেট করে, মডারেশন বডি আছে, তারপর কোশ্চেন গুলো দেয়। হ্যাঁ, সো আমি যতটুকু বুঝি, তোমরা যদি আমার এই গাইডলাইন ফলো করো হয়তো মানে ম্যাক্সিমাম ইউটিলিটি পাবা আর কি, বাট শিওর না যে আসলে ওই আমি প্রশ্ন করছি বা আমি জানি এরকম কিছু না। তাহলে হচ্ছে ডিউটি ডেল্টাটা পড়ো। ডিউটি ডেল্টার সাথে ইরিগেশন শিডিউলিং এর একটা অঙ্ক আছে। এটা হচ্ছে মানে অঙ্কটা বলে যে হচ্ছে গিয়া, ধরো তোমার এই জমিতে যদি মানে 150 দিনের একটা ইয়া হয়, কি বলে, গ্রোয়িং পিরিয়ড হয়, তার মাটির টাইপ যদি এরকম হয়, তাহলে সে আহ, মানে তার ইরিগেশন রিকোয়ারমেন্ট কত এবং কতটুক পানি দিতে হবে, কতবার পানি দিতে হবে, এরকম ইরিগেশন শিডিউলিং এর ছোট অঙ্ক আছে, এগুলো একটু দেখো। হ্যাঁ, কিছু বলতেছিলা? স্যার ওই যে এটা একটা করাইছিলেন এরকম ম্যাথ, ওই 120 দিনের হ্যাঁ, ছোট্ট ওইটা একটা ম্যাথ করাইছিলাম ওরকম এক্স্যাক্টলি, আচ্ছা। কিন্তু ওইটা তো একটু জটিল করে পড়াইছিলাম, যে ধরো 50% ভিজা 50% শুকনা, অত জটিলে যাওয়ার দরকার নাই, ইজিলি মানে স্টিক টু দা বেসিক্স, ইজিলি মানে পড়ো। আচ্ছা, নিশাদ দিয়ে দিও আমাকে। তারপর হচ্ছে এই সবাইরে দিয়ে দিও যার যার কাছে যা আছে, মোটামুটি ওই লুকায় রাখো না, লুকায় পড়ে আসলে খুব ভালো কিছু কেউ খুব বেশি দিন কেউ করতে পারে না, একটু শেয়ার করে সবার সাথে ইনফো টিনফো যা আছে। এটা কি আপনার ওই যে কেসিআর কেটে দিয়ে করতে হয়, সরি না ইটিআর কেস কেস দিয়ে করতে হবে? না ইটি কেসির কোনো ইস্যুস নাই এখানে, জাস্ট হচ্ছে বেস পিরিয়ড আছে, ডিউটি আছে এবং ডেল্টা আছে। এটা তোমার সবচেয়ে ভালো হয় কি, ওই যে তোমরা মাইকেলের বইয়ে ওইখানে দেখো 10.4 মোস্ট প্রবাবলি, আমি শিওর না, ছোট্ট একটা ইরিগেশন শিডিউলিং এর অঙ্ক আছে। তোমাদের যাদের কাছে মাইকেলের বইটা আছে ওইখানে ইরিগেশন শিডিউলিং লেখা
ইন্ডেক্সে যে দেখো ইরিগেশন শিডিউলিং টপিকস এর আন্ডারে 10.4 অর সামথিং এরকম একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা দিও। তাহলে মোটামুটি মানে ওইটা ধরো মানে কোশ্চেনটা হচ্ছে 3-4 লাইনের, বাট সলিউশনটা হচ্ছে 2 লাইনের, এরকম একটা অঙ্ক। মানে জাস্ট ওই ডিউটি ডেল্টার যে রিলেশন বের করবা ওইটা দিয়েই তুমি হচ্ছে বেসিক্যালি অঙ্কটা করতে পারবা, এই জন্য বলতেছি। তার মানে যেহেতু ডিউটি ডেল্টা শিখতেছো, সাথে অঙ্কটা একটু শিখা রাখো ইরিগেশন শিডিউলিং এর। আচ্ছা, পাম্পের পাওয়ার ক্যালকুলেশন এটা বলে দিছি অলরেডি, যে এইখান থেকে একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখো। এই হচ্ছে মোটামুটি তোমাদের সিরিয়াস চ্যাপ্টার ইরিগেশনের আলাপচারিতা মোটামুটি শেষ। এখন তোমরা বলো যে তোমার কি কি কোশ্চেন এরাইজ আছে সেটা বলো, আমি একটু শুনি এই আলোচনার পর। স্যার হচ্ছে যে যেই প্রবলেম গুলো আপনার স্লাইডে বা শিটে দেওয়া আছে, ওই প্রবলেম গুলোর আসলে সলিউশনটা খুব ছোট, কিন্তু প্রবলেম গুলোই আসলে অনেক জটিল। বড় বড়। এই জন্য ইনফরমেশন গুলো আসলে ইয়া করতেই সমস্যা হচ্ছে। তো কথা ঠিক বলছো তুমি। এখন আমি তোমার বলি, তুমি মানে কোন অঙ্কগুলা দেখছো আগে এটা বলো। স্যার ওই যে বিএইচপি, তারপর হচ্ছে ডাব্লিউএইচপি, ওগুলারই আসলে ইয়াগুলা। বিএসপি ডাব্লিউএসপি এর ধরো মাইকেলের বই যে 2-3টা অঙ্ক আছে, এই 2-3টা অঙ্ক দিয়েছো, এর চেয়ে বেশি দেখার দরকার নেই। আমি তোমাদের আচ্ছা। মনে হচ্ছে 2টা শীট দিছিলাম অঙ্কের, ওই যে জি। দুইটা শীট বানা দিছিলাম। বেসিক্যালি কোনো শীট পড়াই ভালো কিছু না, তো অনেকেই বলে যে ম্যাটেরিয়াল নাই, তো আমি এই জন্য বইরা বইরা ম্যাটেরিয়াল থেকে পড়াইবা। তো ধরো তোমরা যদি খুব ইন্টারেস্টেড থাকো ওই অঙ্কগুলা দেখো শীটের। আর যদি মনে করো যে না আমি ভাই মোটামুটি আল্লাহর হস্তে নাম্বার পাইলেই হয়, আমি আমার দুনিয়াতে যে মানুষ থাকুক আর না থাকুক, কয়দিন পর আমি আর এই ফিল্ডে থাকবো না, আমি আমার একটা ভালো সিজিপিএ নিয়ে বেরোতে পারলেই হয়, তাহলে জাস্ট ওই মাইকেলের 2-3টা অঙ্ক করো, বাকি অন্য কিছু এদিক সেদিক দেখার দরকার নেই। ঠিক আছে? আর যারা মোটামুটি ভাবো যে না আমার অনেক সময় আছে, একটু অঙ্ক টঙ্ক দেখি কি আছে এর মধ্যে, এত ভাব নেই ইঞ্জিনিয়ারিং এর কোর্সে, তাইলে ধরো ওগুলা দেখতে পারো এই আর কি। বাট নর্মালি যেহেতু তোমাদের অনেকগুলা কোর্সের প্রেশার আছে, আপাতত ওই শীট গুলোর অঙ্ক দেওয়ার দরকার নাই। আমি ধরো ওই যে আমার যেই স্লাইড গুলা ছিল, স্লাইডের মধ্যে কিছু কিছু মানে মাইকেলের বইয়ের অঙ্কগুলো আমি হচ্ছে গিয়া কাইটা অ্যাড করে দিচ্ছি একদম লাস্টে, ওইখান থেকে চাইলে হেল্প নিতে পারো আর কি। হ্যাঁ, তো স্লাইড গুলো চাইলে ফলো করতে পারো। আর কিছু স্যার আপনি মার্কস যেটা ডিউটি ডিস্ট্রিবিউশন স্যার মার্কস ডিস্ট্রিবিউশন তো 60 মার্ক ফাইনালে, তো এটা কি বলা যাবে কিনা যে আপনার আমার পার্টে কত পার্ট থাকবে থেকে এবং আমার পার্ট থেকে 30 থাকবে। 30 বলতে আচ্ছা আমি তাহলে যে তোমার 3টা চ্যাপ্টারের কথা বললাম, জি ইন্ট্রোডাকশন, স্যার। তারপর হুম হচ্ছে ইমপ্লিমেন্টস এন্ড হচ্ছে কি বলে ইরিগেশন, এই 3টা থেকে ঠিক বেসিক্যালি 30 নম্বরের কোশ্চেন থাকবে। বুঝতে লেটেস্ট টেকনোলজি থেকে থাকতে পারে আর কি। আমার পার্ট থেকে 30, আর ওয়াদুদ স্যার আচ্ছা আরেক স্যারের পার্ট থেকে ধরো 30। স্যার ম্যাথমেটিক্যাল পার্ট কি স্যার বেশি থাকবে না? বাবারে, এটা তো আসলে কোয়া খুব ডিফিকাল্ট। আমি তো তোর কইলাম যে আমি তো প্রশ্ন করবো না, বুঝছো? ইভেন আমি পরীক্ষার সাথে খুব বেশি অ্যাসোসিয়েটেড থাকি না, কারণ ধরো ওই যে আমার নাম্বার টাম্বার কম পাইলে আসলে খারাপ দেখা যায়। হ্যাঁ, স্যার তো ওই তাহলে যে স্যার আপনি যেসব ম্যাথ টাইপগুলো দেখিয়েছিলেন সেগুলা থেকে মানে যদি করি তাহলে কমন পড়ার সম্ভাবনা হবে না? 100% কমন পড়ার সম্ভাবনা, কারণ ধরো যে এই প্রশ্ন দিব তোমারে, এই তো আর হচ্ছে গিয়া মানে মানে আল্লাহর দুনিয়ার বাইরে থেকে কিছু বানা দিব না, তাই না? তুমি জি যা স্যার। পড়াইছি ইরিগেশনে এর চাইতে বানা দেওয়ার মতো স্কোপ নাই, আমি যেটুকু বুঝি। ঠিক আছে? তো স্যার আপনি তোমরা আমাদের লাস্ট স্যার আপনি আমাদের লাস্ট ক্লাসে ড্রোন রিলেটেড কিছু টপিক পড়াইছিলেন স্যার, ওখান থেকে কি পড়বো? এদের পড়ার দরকার নাই, মানে এগুলো এমনি দেখাইছি আর কি, যে দেখো কি কি সুন্দর সুন্দর জিনিসপাতি আছে, চাইলে দেখতে পারো, চাইলে পড়তে পারো। মানে পড়াইছি তো ক্লাসে মোটামুটি আমি সবগুলো টপিকসই কভার করছি, হয়তো একটু স্পিডে কভার করছি, এই জন্য হয়তো অনেকের ধরতে একটু প্রবলেম হয়েছে। বাট বাস্তবতা হচ্ছে বাবা 1 ঘন্টার ক্লাসে এর চাইতে বেশি বা এর চাইতে কম, বা যদি এর চাইতে কম পড়ায় এরপর আর ক্লাস পাওয়ার মতো স্কোপ থাকে না। হ্যাঁ, তো যদি চাও ড্রোন বলতে বেসিক্যালি ধরো ওই লেটেস্ট টেকনোলজি গুলোর আন্ডারে ধরো 20টা 40টা টেকনোলজি হচ্ছে মানে পড়ানো হয়েছিল, যে বাংলাদেশের প্রেক্ষিতে আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কি কি হইতে পারে। এছাড়া ধরো যে ফার্ম মেশিনারির ক্লাসিফিকেশনের মধ্যে আমরা স্প্রেয়ার পড়ছিলাম, স্প্রেয়ারের এখানে ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনে আমরা হচ্ছে লো ভলিউম, মিড ভলিউম, হাই ভলিউম, আলট্রা হাই ভলিউম, ওইখানে ধরো হচ্ছে গিয়া ইউএফএ বলতাম, সরি আনমেন ড্রাইভিং যে ড্রোন গুলো আছে সেগুলোর উপর ক্যাপাসিটি ডিপেন্ড করে আর কিছু ড্রোন নিয়ে কথা আছে, চাইলে ওগুলো পড়তে পারো আর কি, আর চাইলে না পড়তে পারো, পড়লে বেটার। কোশ্চেন থাকতে পারে, আমি শিওর না, না স্যার থাকতে পারে। হ্যাঁ বলে। স্যার ওই যে পাম্পের ম্যাথে হচ্ছে যে কিছু টপিক আছে যে হেড লস স্টেইনার, তারপর হেড লস ইন ফুড ভার্ব, এগুলো কি দরকার নাই, পড়তে হবে? দরকার নাই, স্যার এগুলো আসলে খুবই কঠিন স্যার, মানে একবারে খুবই দরকার কঠিন। নাই, দরকার নাই। এই কারণে, কারণ ধরো অ্যাকচুয়ালি ধরো আমি তোমার একটা জিনিস বুঝাই,
ধরো তুমি যখন কলেজে পড়ছো এক ধরনের পড়ছো, তাই না? এখন তুমি যখন হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্টের জন্য কারোর কাছে হেল্প নিছো বা পড়ছো, তখন অবভিয়াসলি তো তোমার ওই বইয়ের জিনিসগুলো সেম সেম থাকে নাই, তাই না? একটু ডিফিকাল্ট হয়ে গেছে না? জি স্যার, অ্যাকচুয়াল অবশ্যই। প্র্যাকটিস হচ্ছে গিয়ে ধরো মানে তুমি যদি অ্যাকচুয়ালি এই কোর্স কন্টেন্ট বুঝতে চাও, তোমার যদি সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন করতো তাহলে ওই বেন্ডিং মোমেন্ট ওই সব জায়গা থেকে কোশ্চেন করতো। বাস্তবতা হচ্ছে কি, ধরো আমরা এরকম একটা সোসাইটিতে বাস করি যে ধরো তোমার যদি এখন ওরকম টাইপের কোশ্চেন করে, তোমরা আজকে তো ধরো হচ্ছে গিয়া ওই সার্ভেতে গালি দিছো, পরে দেখবা যে ক্যাম্পাসে ওই ওয়ালে ওয়ালে আমার নামে গালিগালাজ লিখে রাখছে, ঠিক আছে? তো বাস্তবতার নিরিখে আমি যদি বুঝি ওগুলা দেওয়ার মতো স্কোপ নাই, কারণ আমরা তো আসলে অত বেশি ধরো মানে ভালো মতো মানে পড়ানো বা হচ্ছে গিয়া ক্যারি করা দুই সাইড থেকে কিছুটা ডিলেমা থাকে, হ্যাঁ। বাট অ্যাকচুয়ালি ধরো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল, আমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করে দেওয়ার ট্রাই করছি। বাট আমার মনে হয় না যে ওই জায়গা থেকে কোশ্চেন করবে আর কি, হ্যাঁ। কারণ এর চাইতে মানে ধরো যেহেতু তোমরা এগ্রিকালচারে পড়তেছো, মনে হয় না তোমাদের এত ডিটেলসে টানাটানি করবে আর কি, হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার থিওরি শিট স্যার কয়েকটা ইসরায়েল স্যারের শিট দেওয়া ছিল, সেগুলো থেকে কি থিওরি পড়লে মানে ওখান থেকে ওই যে পড়া- হ্যাঁ পড়বেন, ওগুলা পড়তে পারেন। আর হচ্ছে ধরেন বেস্টটা হচ্ছে আমি যেটা বললাম যে যেহেতু সময় কম থাকে, আপনারা ট্রাই করেন যে অনলাইন থেকে পড়ার, হ্যাঁ। আর ওই শিট গুলাতে খুব সুন্দর করে গুছায় দেওয়া আছে অনেক ব্যাপার স্যাপার, করলে আপনার প্রিপারেশনটা একটু বেটার হবে এই আর কি। বাট আমি আসলে পার্সোনালি শীট বা এগুলা জিনিস খুব বেশি প্রেফার করি না। বাট ধরো অনেকে আছে যে হাজার ইরিগেশনের ডেফিনেশন ক্লাসে চিল্লা চিল্লা কইছি, বাট এরপরও সুন্দর করে হচ্ছে গিয়া ওই শীটে জালে আছে ওইটা লাগবা আর গণহারে শুনে পাবা। যদি পরীক্ষার খাতা আমার যা দেখায় মানে উইদাউট মানে এনি সর্ট অফ রিগ্রেট কারো শূন্য দিতে আমার মানে ন্যূনতম কোনো খারাপ ফিল করবো না, ঠিক আছে? এই জন্য আসলে আমি খাতা দেখি না, কারণ পোলাপান মানে নাম্বার কম পায়, তো সেই জন্য নর্মালি আমি খাতা দেখার ট্রাই করি না আর কি, অন্যজনটা দেখে। বাট এনে ভয় পাওয়ার কিছু নাই, যারা দেখে তারা অনেক নাম্বার দেয়। আর আমার হইলেও আমি মানে ফুল নাম্বারই দিই। বাট একটা আছে না যে তুমি মুখস্থ করে আল্লাহ রাস্তায় লিখে দিছো, ওই নাম্বার কিসের নাম্বার, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তুমি যদি ধরো মানে একদম কোনো কিছু মুখস্থ টুখস্থ না করে জাস্ট মোটামুটি টপিকস গুলো বুঝে আসো, তাইলে দেখবা যে তুমি খুব ইজিলি এ প্লাস পাই ফেলবা। আর যদি তুমি খুব সুন্দর করে মুখস্থ টুখস্থ করে আসো যে একের হুবহু বইয়ের মতো যা আছে, তুমি সর্বোচ্চ হয়তো এ মাইনাস পাইবা। এখন তুমি অ্যাকচুয়ালি রাইট কথা লিখলে আমি তো আর মানে কাইরা জিরো দিয়ে দিব না, তাই না? ধরো তুমি দিছো কোনো একটা শীট থেকে কোনো একটা ইরিগেশনের ডেফিনেশন দিছো, বাট আমি জানি যে ওই একটা খুব বস্তা পচা একটা ডেফিনেশন দিছো, ওইটা আসলে কমপ্লিট না, ইনকমপ্লিট একটা ডেফিনেশন, তো তখন তুমি ইনকমপ্লিট একটা নাম্বার পাবা এই আর কি, বুঝছো? স্যার আপনার হলো ওই যে ডিস্ক অ্যাঙ্গেল এবং টিল্ট অ্যাঙ্গেলের কিছু ম্যাথ আছে দেখলাম, ওগুলো ম্যাথ কি লাগবে করা না, লাগবে? না ম্যাথ লাগবে না, ওগুলো ম্যাথ দরকার নেই। স্যার ম্যাথ যদি দেখতে হয় তাহলে দেখবো হচ্ছে পাম্পের ম্যাথ দেখবা, মানে ওয়াটার এইচপি, বিএইচপি, ইলেকট্রিক পাওয়ার, মানে বেসিক্যালি এই টাইপসের দুই তিনটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো। আর দেখবা হচ্ছে গিয়ে ধরো ওই যে আমি যেটা বলতাম ডিউটি ডেল্টা বেস পিরিয়ডের অঙ্কটা দেখবা। আর হচ্ছে ইরিগেশন শিডিউলিং এর অঙ্ক দেখবা, যে ধরো ওই মানে ডিউটি ডেল্টার রিলেটেড অঙ্ক আর কি। স্যার সাথে আরেকটা যে বলছিলেন ওই যে এফিসিয়েন্সি ও আচ্ছা, ইরিগেশন, হ্যাঁ ইরিগেশন এফিসিয়েন্সির অঙ্ক দেখো, মানে স্যার আপনি ইরিগেশনে যে ম্যাথের কথা স্যার বললেন এটা সেটা এরকম হ্যাঁ বলেন। স্যার এটা রিসোর্সটা কি স্যার ওই যে মাইকেলের বই থেকেই দেখতে মাইকেলের হবে? বই, মাইকেলের বই থেকে দেখো, মাইকেলের বইয়ের বাইরে যাওয়ার দরকার নাই। বলেন আর পরে আর কি আছেন? স্যার প্রশ্ন আপনি কেন করেন না? প্রশ্ন আমি কেন করি না, কিছুটা বায়াসনেস কাজ করে, বুঝছো? ধরো আমি পারলে তোমার প্রশ্ন নিজে প্রিন্ট করে আউট করে দিতাম, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। কারণ আমি চাই না যে কোনো পোলাপান কম নাম্বার পাক কোনোদিন, ইভেন আমি চাই না কোনোদিন পরীক্ষা হোক, কারণ পরীক্ষা একটা আসলে শয়তানে বানা রাখছে আর কি, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার। পার্সোনালি আমি পরীক্ষার খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি না, এই জন্য ট্রাই করি কোশ্চেন টোশ্চেন এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড না থাকতে। আমিও চাই স্যার somehow পরীক্ষায় নাও। ওটাই তো মানে আমার যদি হচ্ছে কেউ পড়ালেখা না করতে পারতো আমি আরো বেশি খুশি থাকতাম। বাস্তবতা হচ্ছে যেহেতু গরিব দেশের মানুষ, আমারও টাকা পয়সা নাই, এই জন্য কষ্ট করে পড়ালেখা করতে হয়েছে যাতে কিছু টাকা পয়সা কামাই করতে পারি। তোমাদের কাছাকাছি, তাই তোমরা কষ্ট করে পড়তেছো বা খাতা টাতার সাথে অ্যাসোসিয়েটেড কিনা। ইভেন তোমাদের সিনিয়র বড় ভাইরা দেখবা যে এই ভাইবা দিতে চাইছে আমার কাছে, বাট ভাইবা টাইবা আসলে আমি নিই নেই,
এইবার ধরো একদমই টিচার না থাকার কারণে কয়েকটা গ্রুপের ভাই একটু নিতে গেছে। সিনিয়র তো বলতো স্যার আপনি পরীক্ষার আগে এমন সাজেশন দেন ওইটাই কমন পড়ে যায়। এগুলা বোগা সালাপ কে কয়? তোমার যখন কইতাছি তোমার কি মনে হয় যে এগুলো কমন পড়বো? তোমার জাস্ট একটা মানে সাইকোলজিক্যালি একটু মানে আপলিফট করা যে না আসলে কইতে এগুলা পড়ি। এখন আমি যেগুলা বলছি তুমি যদি একটু স্মার্ট হও দেখো মোটামুটি পুরা সিলেবাসই কভার করছি, ঠিক আছে? তাহলে এর বাইরে প্রশ্ন আর কোন জায়গায় থেকে করবো? স্যার এগুলো ধরো হচ্ছে অনেকগুলো সাইকোলজিক্যাল টুলস থাকে। বলেন স্যার যে আমাদের কি কোয়েশ্চেন ব্যাংক মানে প্র্যাকটিস করতে করা উচিত কিনা না যে আপনার সিলেবাস না না দরকার নাই, দরকার নাই কোশ্চেন ব্যাংকিং দেওয়ার দরকার নাই। আমি ক্লাসে যা পড়াইছি ওটুকুই পড়েন, হ্যাঁ, অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। স্যার আরেকটা টপিক আছে প্রিসিশন এগ্রিকালচার, ওটা কি দেখবো? মানে প্রিসিশন এগ্রিকালচারটা বেসিক্যালি হচ্ছে প্রিসিশন এগ্রিকালচারটা আপনার ধরেন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের সাথে ইনক্লুডেড, হ্যাঁ, ওই মেকানাইজেশন মানে স্ট্যাটাস অফ বাংলাদেশ। আবার এটা ধরেন আপনার ওই ইয়ার সাথেও যায়, লেটেস্ট টেকনোলজির সাথে যায়। একটু আইডিয়া রাইহো, বাট এগুলো এরকম না যে একদম কংক্রিট হুবহুল হওয়ার দরকার আছে। প্রিসিশন এগ্রিকালচার মানে এনি সর্ট অফ ফিক্সড টাইপস অফ ইনপুটস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস, তাইলে ধরো ওইটার প্রিসিশন এগ্রিকালচার। মানে ধরো তোমার 2 চামচ লবণ লাগবে তরকারিতে, তুমি 2 চামচই দিবা, 1.5 চামচও না, 2.5 চামচও না। মানে এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম। তো তোমার ধরো হচ্ছে গিয়া 3 হেক্টর জমিতে 25 কেজি জমি মানে 25 কেজি সার লাগবো, তুমি সুন্দর করে নাইবা 25 কেজি দিবা, 25 কেজি 50 গ্রামও দিবা না, 24 কেজি 50 গ্রামও দিবা না, এই আর কি। তো এগুলো খুব জটিল কিছু না, মোটামুটি একটু আইডিয়া রাখলে বেটার। আর কিছু? স্যার আপনার ডিউটি ডেল্টার ম্যাথটা কি এরকম যে ফর আ ক্রপ হোয়েন ইট ইজ ডিউটি ইজ 864 হেক্টর এরকম, আর ওটা বলছে 120 ডেজ এরকম ডাটা তো না? হ্যাঁ, ডিউটিটা ডাইরেক্ট বলা থাকবে না, ডিউটিটা ডাইরেক্ট বলা থাকবে না, বলবে যে ফর এ গিভেন ক্রপ দ্য ক্রপ growing season is 150 days or 140 days or 120 days. It needs, ধরো তোমার একটা হচ্ছে সয়েল টাইপ বলে দিবে, বলবে যে এই সয়েল টাইপে হচ্ছে গিয়া ওয়াটার 7 সেন্টিমিটার পর্যন্ত হোল্ড করতে পারে, এরকম সর্ট অফ। এটা খুব ইজি একটা অঙ্ক আছে, একটু দেখো মাইকেলের বইয়ে। আমি মানে শিডিউল মানে ইয়াটা জানি না, বাট তোমরা হচ্ছে আমার যে পিপিটি আছে, পিপিটির একদম লাস্টের দিকে দেখো একটা অঙ্ক আছে, বড় একটা প্রশ্ন, বাট সলিউশনটা ছোট্ট, মানে 2-3 লাইনের সলিউশন। সূত্রের প্রমাণটাও আছে সাথে, নিচে স্যার ম্যাথটা আছে। হ্যাঁ জি, না মানে সূত্রের প্রমাণের সাথে নিচে যে ম্যাথটা আছে ওইটা ছাড়াও দেখবেন মাইকেলের বইয়ের একটা কাট আছে, ও আচ্ছা 10 পয়েন্ট সামথিং। ওই অঙ্কটা করেন, অঙ্কটা দেখবেন যে 3-4 লাইন বা 5 লাইন, কিন্তু সলিউশনটা হচ্ছে গিয়ে 2-3 লাইন। সলিউশনের নিচে আবার বলছে যে আমরা শ্রমিক চাইলে বেশি নিব বা কম নিব, বা আমরা হচ্ছে গিয়ে যেহেতু 19.2 বা এরকম সামথিং কিছু আসছে আমরা এটা 20 ধরতে পারি, এরকম বলা আছে। আর কিছু? এই তোমরা কি হলে আছো না বাড়ি চলে গেছো সবাই? স্যার হলে আছি, বাসায় আছি স্যার। হলে হলে খাও কি? হলে কি রান্না করে খাও নাকি? জি স্যার রান্না করে খাই মাঝে মাঝে, মাঝে মাঝে বাইরে। ডিম ভাজে আর খায় স্যার। ডিম ভাজা আর খাও, খাও আরো 2-1 বছর একটু ডিম ডিম খাও, তারপর গিয়া ভালো কিছু খাওয়া আর কি। আর বাড়িতে গেলে তেমনি খাওয়াই আদর যত্ন করে, ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা দেখো তো হচ্ছে এই মানে পরীক্ষা রিলেটেড আর কোনো ইস্যুস আছে? বুঝি নাই। ওটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি মানে শিখতে চাও বা প্রবলেম কিরকম হয় দেখতে চাও, ওইগুলা দেখো। আর যদি অ্যাকচুয়ালি তোমার কাছে মনে হয় যে না আমার আসলে অত ডেডিকেটেড টাইম দেওয়ার মতো সুযোগ খুব কম, আমার পরীক্ষার আগে আসলে অতটা সময় দেওয়া পসিবল না, তাইলে ধরো ওগুলা দেখবে না। এই আর কি। ওটার মেন উদ্দেশ্য ছিল জাস্ট তোমাদের সাথে ইন্ট্রোডিউস করা, যে আসলে ধরো এই জায়গা থেকে এরকম কোশ্চেন হইতে পারে। বলেন। স্যার আপনার হলো কান্ট্রি প্লাব, মূলবোর্ড প্লাব এইসবের কি ম্যাথ লাগবে? না লাগবে না, কিছু আছে ম্যাথ? না না ম্যাথের দরকার নেই স্যার টিএফসি ইএফসি হ্যাঁ এগুলাই তো বলতাছি। ওইটা তো আছে। জি স্যার বুঝি স্যার।
টিএফসি এর ম্যাথের তো বললাম লাগবে না, বাট তোমার তো বললাম যে মেশিন পারফরমেন্স ভালো মতো পড়বা, কারণ ওইখানে দেখবা যে খুব সুন্দর করে এইগুলা ফিল্ড পারফরমেন্স কেমনে মাপে সুন্দর করে দেওয়া আছে। আবার দেখবা সিড ড্রিল ট্রিড্রিল কেমনে ক্যালিব্রেশন করে। আবার দেখবা যে হচ্ছে কি কি ফ্যাক্টরস আছে, যে জমির মাঝখানে একটা পুকুর পাবা, পুকুর পেলে তো পুকুরের উপরে দিয়ে আর যেতে পারবে না, ঘুরে টুরে যেতে হবে, টাইম টিম লস হবে অনেক কিছু। এগুলো আছে, এগুলো একটু দেখবা ডিটেলস, বুঝছো? আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দেই, আর যদি থাকে তাহলে বলো। স্যার কোশ্চেন কয়টার মতো হইতে পারে? কোশ্চেন হচ্ছে আমি যতটুকু জানি যে মানে 30-এর জন্য 7টা প্রশ্ন থাকে, তোমাদের 6টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। হ্যাঁ, স্যার 6টা কি স্যার বড় কোশ্চেন নাকি ভাগ ভাগ থাকে? এই শোনো, তুমি হচ্ছে 3 ঘন্টা তোমার রাইটিং টাইম, এক পার্টের জন্য তুমি 1.5 ঘন্টা সময় পাবা। তাহলে ধরো 6টা যদি লিখতে 1.5 ঘন্টা লাগে, একটা লিখতে কতক্ষণ লাগে বলো, কতক্ষণ সময় পাও? যিনি প্রশ্ন করছেন উনি বলেন। আপনি 6টা প্রশ্ন লিখবেন 1.5 ঘন্টায়, বলেন। ক্যালকুলেটর বাইর করতেছে মনে হয় 90 মিনিট। তোমরা পোলাপান তো যা অবস্থা, মিনিট ঘন্টার হিসাব পারতেছো না, কি পরীক্ষা দিবা? 25 মিনিট আপনার দ্বারস্থ হয়েছে স্যার। আমার দ্বারস্থ হইছো, তোমরা সব মাজারে মুজারে গিয়া ম্যাক্সিমাম অলমোস্ট ধরো 10-12 মিনিট পাচ্ছ, তো 15 মিনিটের মতো পাইতেছে। এখন ধরো একটা জিনিস বুঝো, তুমি ধরো আধা ঘন্টার মানে একটা ক্লাস করো বা 1 ঘন্টার একটা ক্লাস করো, একটা ক্লাসে যদি তুমি 4টা প্রশ্নের উত্তর লেখো, তাহলে একটা প্রশ্নের উত্তর কতটুকু হওয়া উচিত এবার তুমি নিজে বুঝে নাও, ঠিক আছে? জাস্ট একটু জিনিস খেয়াল করো, যেগুলা খুব মানে বলবে ওই জিনিসগুলা খুব ভালো মতো লিখো আর কি। এখানে একটা জিনিস বুঝো যে ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি লেখার দরকার নাই, বাট যদি তোমার ডেসক্রিপটিভ টাইপস এর কোনো কোশ্চেন করে তাহলে আবার তুমি কম লিখে দিয়ে এসো না, মোটামুটি যতটুকু স্ট্যান্ডার্ড ওটুকু লিখো। যদি তোমার জিনিসটা 2 লাইনে এক্সপ্লেন করে দিয়ে আসতে পারো তাহলে 10 লাইন লেখার দরকার নাই। আর যদি বলে যে হচ্ছে তুমি 10 লাইনে এক্সপ্লেন করতে পারো তাহলে তুমি 10 লাইন লেখো। এখানে টাইমের কোনো মানে অভাব নাই, মানে টাইমে শর্টও পড়বে না যে টাইম শর্ট হয়ে গেছে বা বেশি, কারণ তো আসলে টাইম মোটামুটি অনেক টাইম, 1.5 ঘন্টা শুধুমাত্র এক পার্ট 30 নাম্বারের জন্য 1.5 ঘন্টা পাইতেছে, মানে টাইম একদম কম না। হ্যাঁ, তো ওই টাইমের সাথে মানে সিঙ্ক করে আসলে তোমরা মানে পরীক্ষার স্ট্র্যাটেজিটা তো হচ্ছে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়। হ্যাঁ, যে তুমি দেখবা যে তুমি কিভাবে লেখো, তোমার লেখার স্পিড, তোমার আবার যে আমি যেমন পরীক্ষার মধ্যে 10 মিনিট করে ব্রেক নিতাম, লিখতাম না ইচ্ছা করে, যে 1 ঘন্টা পরীক্ষা দিচ্ছি আর 10 মিনিট বা 5 মিনিট লেখা অফ করে বা 2 মিনিট অফ করে তারপর আবার লিখতাম, কারণ হাতটা ব্যথা হয়ে যেত। আবার দেখা গেছে যে এর চেয়ে বেশি ওয়েট করলে আবার বাকিটুকু লিখতে পারবো না। এখন তাইলে আমি অমনে চিন্তা করতাম যে না ঠিক আছে, আমার যেহেতু মাঝখানে 2 মিনিট ব্রেক নিতে হয়, তাহলে আমি একটু যতটুক না লিখলি না অতটুকু লিখি। এই আর কি। তো তুমি তোমার উপর ডিপেন্ড করবো যে তুমি কতটুকু লেখবা, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনার ওই যে ইরিগেশনের যে কয়েকটা নাম বললেন না, যেমন ওই যে সারফেস বা ড্রিপ, এগুলা দেখে স্যার আপনার মানে যদি কোনো কারণে বলে যে এটা আমার ক্রপটার জন্য বেটার কেন, তো এটার জন্য কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি দুইটা সহকারে দিতে হবে না জাস্ট অ্যাডভান্টেজটা দিলেই হবে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেন বলবা? তুমি বলবা যে কোন কন্ডিশনে এটা বেস্ট, ওই কন্ডিশন বলবা। এই যে ধরো ছাগল পাগলের মতো উল্টাপাল্টা পরীক্ষার হলে যা আসে আর শীটের মধ্যে যা আছে, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে, বুঝছো? এই জন্যই তো বললাম যে ক্লাসে আমি যেমন বলছি ওই ক্লাস খাতা ফলো করো, তাহলে ক্লাসের লেকচার যদি ফলো করো তাহলে তুমি লিখতে পারবা। আর যদি হচ্ছে ছাগল পাগলের মতো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে রাখো, ডাইরেক্ট 0 পাবা, কারণ তোমার ওই কপি বুক স্টাইলের জিনিস কেউ দেখতে চাই নেবে না। তুমি অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝছো কিনা এই জিনিসটা তোমার টেস্ট করবে, বুঝছো? আজকে তোমাদের একাডেমিক কাউন্সিলে বিশাল বড় মিটিং হয়েছে, আমার আস্তে আস্তে রাত 8টা হচ্ছে, মনে করলাম যে 10টার সময় তোমাদের সাথে বসতে পারবো কিনা। মানে বলছে যে ব্লুমস মানে টেক্সোনমি ফলো করতে, ব্লুমস মানে মানে টেক্সোনমি যদি ফলো করতে যাই তাহলে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন আছে মাত্র 10%, তোমার অ্যাপ্লাইড লেভেলের কোশ্চেন আছে মিনিমাম 50%। তুমি যদি ধরো এই ছাতার মাথা না বুঝো, তাহলে আমি ধরো ব্লুমস টেক্সোনমি কেমনে ইউজ করবো আর কেমনে কোশ্চেন করবো আর কেমনে তুমি অ্যান্সার করবা, মানে বেসিক্যালি একটু বুঝো যে ধরো আমি বলছি যে ধরো তোমার কাছে অনেক টাকা পয়সা আছে বাট পানি নাই, এটা একটা কন্ডিশন। যদি এরকম হয় তাহলে তুমি ড্রিপ ইরিগেশন মেথডটা ইউজ করবা, কারণ ওটাতে তুমি একদম ফোটায় ফোটায় পানি দিচ্ছ। তাহলে যেহেতু তোমার অনেক টাকা পয়সা আছে, ওই ফোটায় ফোটায় পানি দেওয়ার জন্য যেই পাইপ টাইপ কেনার ব্যাপার আছে, হাইটেক জিনিসপত্র বসানোর ব্যাপার আছে, ওটা তুমি ইজিলি করতে পারবা। বাট তোমার তো পানি নাই, এই জন্য তুমি পানি ফোটায় ফোটায় দিচ্ছ।
এখন তোমার কাছে টাকা নাই 2 টাকা, আবার পানি আছে অনেক বেশি, তাহলে সুন্দর করে খাল কাইটা তুমি হচ্ছে ফ্লাড ফ্লাড ইরিগেশন দিয়ে দিবা, বুঝো নাই? এরকম যদি স্পেসিফিক ক্রপের কথা জিগায়, ওই ক্রপের ক্ষেত্রে তোমার সেন্স মতো যেটা বেস্ট ফিটেড ওটার পক্ষে তুমি লিখবা যে এই কারণে আমি এটারে সেট করতেছি। এটা জাস্ট আমি তোমার একটা হাইপোথেটিক্যালি কোশ্চেন করলাম, হাইপোথেটিক্যালি তুমি বললা, বুঝো নাই? এখন যদি তোমার কাছে আসে যে ইরিগেশন এফিসিয়েন্সি কনভেন্সটাই এমনি কেন মাপবো, তখন তোমার কোশ্চেনের অ্যান্সারটা ডিফারেন্ট হয়ে যাবে। আবার যদি বলে যে হচ্ছে ইরিগেশনের টাইপস এর মধ্যে বা ক্লাসিফিকেশনের মধ্যে তো জাস্ট 4টা মেথডই না, এগুলোর আরো অনেকগুলো সাব মেথড আছে, ইন্ডিভিজুয়াল ক্রপের জন্য আলাদা আলাদা হচ্ছে মেথড ডেভেলপ করা আছে। এগুলো যদি তুমি না জানো ডিটেলসে, তাহলে তুমি কেমনে লিখবা, বুঝো নাই? এই আর কি, এই নিয়ে খুব বেশি মুখস্থ করার দরকার নাই, বাট একটু বুঝো যে আমি হচ্ছে গিয়া রিং ফর্ম করে কেন গাছের চারিপাশে পানি দিতেছি। হ্যাঁ, এটার তো আমি ট্রায়াঙ্গুলার করে দিতে পারতাম। এরকম কিছু সিলি সিলি ব্যাপার থাকে যেগুলো পরীক্ষা লিখলে বুঝে যে না তুমি অ্যাকচুয়ালি ব্যাপারটা জানো, বুঝো, তো তোমার ওই অত 2 পেজ লেখছো না 3 পেজ লেখছো ডাজন্ট ম্যাটার, খুব ইজিলি 2-3 লাইন লেখবা, দেখো তোমার ফুল নাম্বার দিয়ে দিবে। আর যারা হচ্ছে ওই যে স্যাড ইমো দিচ্ছ, আসলে ওই যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে থেকে লাভ নেই। হ্যাঁ, যদি স্যার তুমি পুরা সেমিস্টার যদি না পড়ো, তাহলে অন্তত 2-1 দিনে একটু পড়ার ট্রাই করো, যাতে বেশি নাম্বার ক্যারি করতে পারো। হ্যাঁ, বলেন। স্যার একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে ওই যে একটা ডার্সি ইকুয়েশন আছে, ওটা কি লাগবে স্যার? ডার্সি ওয়েসবেরি ইকুয়েশন? জি স্যার। না, ওটা লাগবে না। ওটাই তো বললো যে বেন্ডিং ওইখানে কি ও পরিমাণ এনার্জি লস হয়, ওটাই বলছিল ফার্স্টে। ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে সবার কোশ্চেন শেষ। তো যাই হোক, তোমরা ওই মন খারাপ করো না, পরীক্ষা মোটামুটি সবার ভালোই হয়, আর সবাই জীবনে আসলে ভালোই করে। হ্যাঁ, তুমি দেখবা যে হয়তো একটা কোর্সে একটু বেশি সিজি পাবা, কোন একটা কোর্সে একটু কম পাবা, বাট আসলে লাইফ কারো আটকা থাকে না। হ্যাঁ, দেখবা যে তোমার ক্লাসে যে সবচেয়ে ভালো করছে সেও দেখবা কামলা খাটতেছে, তোমার ক্লাসে যে সবচেয়ে খারাপ করছো সেও দেখবা কামলা খাটতেছে। কিছুদিন পর হয়ও মরে যাবো, তুমিও মরে যাবা। তো দুনিয়াতে আসলে অত জটিল ভাবে নেওয়ার মতো কিছু নাই। ইজিলি নাও, ইজিলি পরীক্ষা দাও, দেখবা যে মোটামুটি কিছুই হবো না আর কি, যা আছে অ্যাজ ইট ইজ পাস টাস করে চলে যাবা, অত বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন আসসালামু আলাইকুম স্যার। চলে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ।